আজ ৩০ জুলাই বৃহস্পতিবার বিকেল ৫টায় জাহিদ হোসেন আছি এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। রাত ৯টা নাগাদ উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় কোমেন, চট্টগ্রাম কক্সবাজারের ৭ নম্বর বিপদ সংকেত। ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত সরকার, জানালেন ত্রাণমন্ত্রী। স্থানীয়দের সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়। ছিটমহল বিনিময়ে প্রস্তুত কুড়িগ্রামের দাসিয়ারছড়া, শুক্রবার রাত ১১১ ছিটমহল উড়বে বাংলাদেশের পতাকা। বিনিয়োগ বান্ধব মুদ্রানীতি ঘোষণা, বেসরকারি খাতে ঋণ বৃদ্ধি ধরা হয়েছে ১৫ ও সরকারি খাতে ২৩.৭%। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করছে টাইগাররা, হাফ সেঞ্চুরি করেছেন অধিনায়ক মুশফিকুর রহিম। ঘূর্ণিঝড় কোমেন রাত ৯টার দিকে উপকূল অতিক্রম করতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিকেল ৪টায় আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ শাহ আলম ব্রিফিংয়ে জানান, ঘূর্ণিঝড় কোমেনের গতি কমে গেছে। উপকূলের দিকে এগিয়ে যাওয়ার পথে এর গতি কমেছে। এছাড়া ঝড়ের পুঞ্জীভূত মেঘমালা অপসারণের পরিমাণ যত বাড়বে এটি ততই দুর্বল হবে। আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিকেল ৩টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৫৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এর প্রভাবে সন্ধ্যার পর চট্টগ্রাম ও সীতাকুণ্ড এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত বহাল রয়েছে। এটা হয়তো রাত ৯টা ১০টা এরকম টাইমে উপকূল অতিক্রম করতে পারে। উপকূল অতিক্রম করতে যদি সে আরো ছোট হয়ে যায় তাহলে উপকূল অতিক্রম করতে পারে না, সাগরের ভিতরে সে দুর্বল হবে। বিপদ সংকেতগুলি এখনো বলবৎ আছে, যেহেতু সাইক্লোনটা এখনো উইক হয়নি, সেই জন্য বিপদ সংকেতগুলি আছে। আর বিপদ সংকেত যখন উইক হয়ে যাবে বা উপকূল অতিক্রম করে তখন বিপদ সংকেত উঠিয়ে দেওয়া হবে। ঘূর্ণিঝড় কোমেনের সবশেষ পরিস্থিতি জানাতে আগারগাঁও আবহাওয়া অফিসে আছেন সহকর্মী শাকিল আবদুল্লাহ। আমরা সেখানকার পরিস্থিতি জানবো। শাকিল আবদুল্লাহ, আমরা জানি যে ঘূর্ণিঝড় কোমেন সম্পর্কে সর্বশেষ আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে এটির শক্তি দুর্বল হয়ে আসছে। আর কি জিনিস তারা বলছেন, মানুষের সতর্কতার জন্য বিশেষভাবে আলাদা করে কোনো বিষয় বলা হয়েছে কিনা? আসলে আবহাওয়া অধিদপ্তর ১৪টির মতো বুলেটিন প্রকাশ করেছে, বিশেষ বার্তা প্রকাশ করেছে। তারা আসলে যেটা বলতে যাচ্ছেন যে ঘূর্ণিঝড়টি যে চট্টগ্রামের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের যেখান থেকে সৃষ্টি হয়েছে সেই জায়গাটিতেই এবং এর আশপাশের এলাকাতেই বিস্তার করছে এবং এটি সকাল নাগাদ বা ভোরবেলা যতটা ঊর্ধ্ব এবং চাপ ছিল এবং যে গতিবেগ ছিল বাতাসের গতিবেগ প্রায় ৯০ কিলোমিটারের বেশি গতিবেগ, সেটি এখন ধীরে ধীরে কিছুটা কমছে বাতাসের গতিবেগ এবং বৃষ্টিপাত হচ্ছে এবং এটি কক্সবাজারের উপকূল এলাকা বিশেষ করে টেকনাফ, হাতিয়া এবং সেন্ট মার্টিন সহ বিভিন্ন এইসব এলাকায় সকালের দিকে থাকলেও এটি আস্তে আস্তে উত্তরের দিকে সরে আসছে এবং এটি চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সীতাকুণ্ড সহ এই সমস্ত এলাকায় আস্তে আস্তে বিরাজ করছে এবং এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। তবে যদি এই ঠিক যে অবস্থায় কিছুটা স্থির অবস্থায় এই ভূমিকম্পটি অবস্থান করছে কোমেন, ঠিক সেই জায়গাটিতে যদি অবস্থান করে এরকম করে বিকেল ৬টা পর্যন্ত যদি ঠিক এই যেভাবে এখন আছে সেভাবেই থাকে, তাহলে পরে আবহাওয়া অধিদপ্তর বলছে যে এই ঘূর্ণিঝড়টি হয়তো বা উপকূলে আঘাত হানার আগেই ঘূর্ণিঝড় যেখানে কেন্দ্রবিন্দু সেখানেই পাতিত হতে পারে, অর্থাৎ ঘূর্ণিঝড়টি সেখানে শেষ হয়ে যাবে। আর এটি অন্য কোনো ধরনের ভয়াবহ কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা এই মুহূর্তে আবহাওয়া অধিদপ্তর করছে না। যদিও এখন পর্যন্ত কক্সবাজার এবং চট্টগ্রাম বা উপকূল এবং এর আশপাশের এলাকায় এবং বন্দরগুলোতে এবং যতগুলো দ্বীপ রয়েছে সেই সমস্ত এলাকায় ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে এবং কক্সবাজার এবং চট্টগ্রাম ছাড়াও মংলা এবং পায়রা বন্দর এবং এর আশপাশে পটুয়াখালী, পিরোজপুর এই সমস্ত জায়গায় ৫ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে এবং সেগুলো এখনো বলবৎ রয়েছে। এবং আবহাওয়া অধিদপ্তর বলছে যদি এখনকার মতো অবস্থা বিরাজ করে তাহলে পরে সন্ধ্যা ৬টার পর ৬:৩০ বা ৭টার দিকে হয়তো বা তারা এই সমস্ত বিপদ সংকেত তুলে নিতে পারে বলে আমাদেরকে জানিয়েছে। আর শাকিল আবদুল্লাহ, আমরা সকালবেলা শাহ আলম সাহেবকে বলতে শুনছিলাম যে এই ঘূর্ণিঝড়টি এখন যেই পরিস্থিতিতে আছে তাতে হয়তো
যে সমুদ্রের মাঝখানে যে দ্বীপ অঞ্চলগুলি আছে তাদের যতটা ক্ষতির সম্ভাবনা আছে, মূল যে ভূখণ্ড সেখানে আঘাত হানার সম্ভাবনা কম। সকালবেলার এই অবস্থানটি এখনো বজায় আছে কিনা, অর্থাৎ এখনো যেসব দ্বীপ অঞ্চল আছে আমাদের পুরো উপকূল জুড়ে সেই দ্বীপের মানুষগুলোদেরকে একটু বাড়তি সতর্ক থাকতে হচ্ছে কিনা, রাখা হচ্ছে কিনা। আরেকটি জিনিস হচ্ছে যে এই যে আপনি 7 নম্বর এবং 5 নম্বর সতর্কতার কথা বলেছেন, এই সতর্কতাগুলি আসলে সাধারণ মানুষের জন্য কমিউনিকেট করবার জন্য যে কি কি বিষয়ে সতর্ক থাকা দরকার, 7 নম্বর হলে কি কি বিষয়ে তাদের সতর্ক থাকতে হয় এবং 5 নম্বর হলে কি কি বিষয়ে সতর্ক থাকতে হয়। একই সঙ্গে আমরা দেখেছি যে চট্টগ্রাম যে বন্দর আছে সেখানেও কিন্তু 3 নম্বর সতর্ক সংকেত দেয়া হয়েছে, যার ফলে সেখানে বন্দরে মাল ওঠানামা সবকিছু আসলে বন্ধ আছে। শাকিল আব্দুল্লাহ। মূলত প্রথম প্রশ্নটি হচ্ছে যে যেহেতু আমরা রাডারে যেটা দেখছিলাম আবহাওয়া অধিদপ্তরের, যে হচ্ছে যেখান থেকে সৃষ্ট ঘূর্ণিঝড়টি সৃষ্টি হয়েছে এবং গত 26 তারিখ থেকে এই রকম একটি সমুদ্রপৃষ্ঠে একটি লঘুচাপের মতো সৃষ্টি হচ্ছে এবং এই লঘুচাপটি আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদরা মনিটর করছেন, বিগত 6 দিন ধরে মনিটর করছেন এবং গতকালকে রাতের দিকে এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়। আপনারা জানেন সেটির নাম হচ্ছে কোমেন এবং এটি আমরা দেখছি যে সমুদ্র উপকূলের মধ্যেই এটি ঘুরপাক খাচ্ছে, বাতাসের চাপ দেখতে পাচ্ছি, মেঘের উপস্থিতি দেখতে পাচ্ছি আমরা, সেখানে ঘুরছে ঘন্টায় 60 থেকে 85 কিলোমিটার বেগ বা 90 কিলোমিটার গতিবেগে এটি ঘুরছে। আমরা কিছুক্ষণ পরপরই এই নিয়ন্ত্রণ কক্ষে যাচ্ছি এবং সেটি এই কক্সবাজার উপকূলের মধ্যে এবং বঙ্গোপসাগর উপকূলের মধ্যে আছে এবং এটি কেন্দ্র বিন্দুটি রয়েছে সেখান থেকেই ঘুরছে এবং সেটি আমরা বাইরে ছড়িয়ে যাওয়া, অর্থাৎ কক্সবাজার থেকে বেরিয়ে এসে চট্টগ্রাম বা আশপাশের নদিয়া বা আশপাশে যে সমস্ত উপকূল রয়েছে এবং যেগুলোতে বলা হচ্ছে যে পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা সহ ভোলা, যে সমস্ত জায়গায় মূলত এটি স্প্রেড হওয়ার কথা, উত্তরের দিকে সরে আসার কথা, সেটির দিকে এখন পর্যন্ত যাচ্ছে না, এটি কেবল কেন্দ্রবিন্দুর দিকে আছে এবং আবহাওয়াবিদরা বলছে যদি বিকেল 6টা পর্যন্ত যেভাবে এই স্ট্যাটাসটি রয়েছে সেভাবে যদি থাকে তাহলে পরে ঘূর্ণিঝড়টি এখানেই দুর্বল হয়ে যেতে পারে। আর যদি তাও না হয় তাহলে পরে উত্তরের দিকে সরে এসে রাত 9টা বা 8:30টার পর এটি চট্টগ্রামের দিকে সরে আসবে এবং যদি বৃষ্টিপাত হয় এবং এভাবেই চলতে থাকে, নতুন কোনো দিক পরিবর্তন না হয়, তাহলে এটি চট্টগ্রামে এসেই দুর্বল হতে পারে। আর বিপদ সংকেতের কথা বলা হচ্ছে যে চট্টগ্রাম নদীবন্দর সহ দেশের সব নদীবন্দরকে 3 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। 3 নম্বর সতর্কতা সংকেত জানেন যে এটি খুব সাধারণ একটি সংকেত এবং কোনো রকমের আবহাওয়া পূর্বাভাস থাকলেই যাতে করে ভারী যানবাহন এবং জেলেরা মাছ ধরতে না যায়, সমুদ্র উত্তাল থাকলে 3 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়। এবং 3 নম্বর আজকে আবহাওয়া অধিদপ্তর যেটা বলছেন যে বিকেল 6টার কিছু পর এই সতর্কতা সংকেতগুলো সবগুলো তুলে নেওয়া হবে। যদি এরকম অবস্থা বিরাজ করে, নতুন কোনো রকম দিক পরিবর্তন না হয়, ঘূর্ণিঝড় টোমের যদি এইভাবেই থাকে, তাহলে পরে সন্ধ্যা 6টার পরে এই সমস্ত সতর্কতা সংকেতগুলো বা বিপদ সংকেতগুলো উঠিয়ে নেওয়া হবে। জাহিদ। শাকিল আব্দুল্লাহ, আপনি এখানে খবর সংগ্রহ করতে থাকুন। যদি কোনো ধরনের পরিবর্তন হয় ঘূর্ণিঝড় কোমেনের, তাহলে অবশ্যই আমরা আপনার কাছে আবার ফিরে যাব। আমরা চলে যাব আমাদের সহকর্মী আশরাফের কাছে। আশরাফ আছেন ফেনীতে। আশরাফ, আমরা যতটুকু জানি যে আপনি ঢাকা থেকে আজকেই ফেনীতে গিয়েছেন, এই পুরো পথটিতে আসলে আকাশের কি পরিস্থিতি দেখেছেন? ঢাকায় থেকে কিন্তু সাধারণ মানুষের পক্ষে বোঝার কোনো উপায় নেই যে আমাদের উপকূল এলাকাতে এরকম একটি সতর্ক অবস্থা রয়েছে। তো আমরা একটু জানতে চাই যে ফেনীতে এখন কি অবস্থা এবং সেখানকার মানুষের, সেখানে যে উপকূলীয় এলাকার মানুষ আছে তাদের প্রস্তুতি কি? আসলে আপনি সত্যি বলছিলেন যে ঢাকায় থেকে আসলে বোঝার উপায় নেই যে উপকূলীয় এলাকা এবং যেসব জায়গায় বৃষ্টি হচ্ছে, বাতাস রয়েছে, সে সকল জায়গার আসলে খবর কি। আমরা ঢাকা থেকে যখন রওনা হয়েছি তার ঠিক একেবারে কুমিল্লার 14 পর্যন্ত কিন্তু আমরা কোথাও বৃষ্টি দেখিনি এবং ওই জায়গাগুলোতে আমরা রোদ দেখেছি এবং আবহাওয়া অনেকটাই শুষ্ক আবহাওয়া ছিল, সেটি কিন্তু বলা যাবে। তবে 14 অংশটি পেরিয়ে যখনই আমরা ফেনীর অংশে প্রবেশ করলাম, তারপর থেকেই কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি আমরা লক্ষ্য করছি এবং আমরা ফেনীর থেকে বেশ কিছু অংশ সামনে এসেছে। ফেনীর মহিপাল, লালপুর হয়ে আরেকটু যখন সামনে আসলাম, বৃষ্টির পরিমাণ কিন্তু কিছুটা হলেও বেড়েছে এবং এখানকার যে বাতাসের যে গতি, সেটি কিন্তু কখনো বেশ বাতাস গতি আছে সেটি বলা যাবে, আবার কখনো কমে যাচ্ছে গতি। আর বৃষ্টির পরিমাণ যদি বলি, আমরা এখানকার বিভিন্ন মানুষের সাথে সকাল থেকে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে সেটা নিয়ে কথা বলছিলাম। তারা বলছেন আসলে কখনো মুষলধারে হচ্ছে, কখনো গুড়ি গুড়ি হচ্ছে, কখনো বৃষ্টি বাড়ছে, আবার কখনো বাতাস কিছুটা জোরে হচ্ছে। এই অবস্থাতেই সকাল থেকে কিন্তু চলছে।
আর আপনি যেটি প্রশ্ন করছিলেন যে উপকূলীয় এলাকাগুলোর কি অবস্থা, আমরা যে জায়গাতে আছি তার ঠিক 10-12 কিলোমিটার ঠিক ওপাশটাতেই বেড়িবাঁধ রয়েছে, অর্থাৎ সমুদ্র অংশ রয়েছে যেটা সীতাকুণ্ড হয়ে একেবারে চট্টগ্রাম পর্যন্ত। এই জায়গাগুলোতে কিন্তু বেড়িবাঁধের আশেপাশে যে সকল স্কুল কলেজগুলো রয়েছে, দোতলা স্কুল কলেজগুলো রয়েছে, সেগুলোকে কিন্তু আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এটি কিন্তু এখানকার স্থানীয় যারা প্রশাসন রয়েছে তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। তবে ফেনী অংশে প্রায় 57টি আশ্রয়কেন্দ্র রয়েছে এবং সেখানে মানুষের যাওয়ার উপস্থিতি আমরা জানতে চাইছিলাম। আসলে এখানকার বেশিরভাগই হচ্ছে স্থানীয় লোকজন, তারা কিন্তু তাদের নিজ বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে এখনো যায়নি ঠিক সেভাবে, এটি কিন্তু তারা জানিয়েছেন। তবে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একেবারে গতকাল রাত থেকেই যখনই সংকেত জারি করা হয়েছিল তারপর থেকে তারা মাইকিং করছেন এবং মিটিং করেছেন যাতে দুর্যোগ পরবর্তী যে কোনো পরিস্থিতি মোকাবেলা করা যায়। তবে এখন পর্যন্ত আশ্রয়কেন্দ্রগুলোতে মানুষের উপস্থিতি কম, এটি কিন্তু জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন থেকে আমরা জানতে পেরেছি। এবং তারা যেটি বলছেন যে আসলে বেশ কয়েক দফা আজকে সকাল থেকে তারা বৈঠক করেছেন এবং জেলা পর্যায়ে থেকে উপজেলা পর্যায়ে খোঁজ খবর রাখা হচ্ছে। অর্থাৎ উপজেলাটি মূলত সোনাগাজী ইউনিয়নের, সেখানে 3টি ইউনিয়ন রয়েছে, চর দরবেশ সহ কয়েকটা ইউনিয়নে কিন্তু মূলত ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে তারা চিহ্নিত করেছেন। তবে আমরা ঢাকা থেকে আবহাওয়া অফিসের যে খবরগুলো শুনছিলাম, এটি যদি পরবর্তীতে কোন দিকে যায় সেটির জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। এবং আসলে মানুষের উদ্বেগ এবং উৎকণ্ঠার কথা যদি বলি, আমরা কিন্তু মানুষকে কিছুটা হলেও চিন্তিত দেখতে পেয়েছি, কারণ আশেপাশের রাস্তায় যে দিয়ে আমরা এসেছিলাম ফেনী অংশে ঢোকার পর থেকে কিন্তু বেশ কিছু দোকানপাট আমরা বন্ধ দেখেছি এবং পাশাপাশি মহাসড়কে কিন্তু একেবারে যানবাহন খুব একটা অন্য দিনের মতো নেই, বাস চলাচল একেবারে কম বলা যাবে এবং অন্যান্য পণ্যবাহী যানবাহন চলাচলও কম বলা যাবে। এবং আমরা সকালবেলা আপনাকে দেখছিলাম যে বিমানে যাওয়ার চেষ্টা করছিলেন, বিমানের একদম সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আপনার কাছে কোনো ধারণা আছে কিনা, বিমান ওঠানামা করতে পারছে কি না? না, আসলে বিমানে আমরা একেবারে সকাল 9:30 থেকে ঢাকা শাহজালাল বিমানবন্দরে অপেক্ষা করছিলাম। আমরা 10টায় যে ফ্লাইটটি আমাদেরকে নিশ্চিত করেছিল যে যেটি চট্টগ্রামে যাবে, কিন্তু ঠিক ফ্লাইটে ওঠার পরেই কিন্তু সেখানে বাতিল করার ঘোষণা আসে, অর্থাৎ চট্টগ্রামে আর কোনো ধরনের বিমান যাবে না। এটা বেসামরিক বিমান কর্তৃপক্ষের কাছ থেকে ঘোষণা আসার পরেই সবগুলো ডোমেস্টিক এয়ারলাইন্স যারা রয়েছে তারা কিন্তু সেই নির্দেশনাটি পালন করছেন এবং সেই সময় থেকে এখন পর্যন্ত আসলে চট্টগ্রামে আর কোনো বিমান অবতরণ করেনি, এটি তারা আমাদেরকে বলেছেন। কারণ সকাল 10টার পরবর্তীতে সেখানে যে বাতাসের যে গতি, এটি প্রায় ঘন্টায় 70 কিলোমিটার পর্যন্ত, যে কারণেই আসলে ওই বিমানবন্দরটি একেবারে চট্টগ্রামের শাহ আমানত যে বিমানবন্দর সেটি কিন্তু একেবারে সমুদ্র এলাকার পাশে, কর্ণফুলী নদীর পাশে, এবং সে কারণে আবহাওয়ার যে বৈরিতা, এই কারণে আসলে সেখানে বিমান নামা সম্ভব নয়। এবং যতক্ষণ পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস আগের অবস্থানে ফিরে না আসবে এবং বেসামরিক বিমান কর্তৃপক্ষের নির্দেশনা যেটি পাওয়া না যাবে, ততক্ষণ পর্যন্ত তারা আসলে সেখানে বিমান চালানো যাবে না এমনটি আমাদেরকে বলছেন। এবং তারপর থেকে এখন পর্যন্ত আসলে কোনো ধরনের বিমান চট্টগ্রামে অবতরণ করেনি, এতটুকুই আমরা জানতে পেরেছি। আশরাফ আলম, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আরেকটু সামনে এগিয়ে যাব চট্টগ্রামের দিকে। সেখানে আছেন সহকর্মী হাসান রিটনের কাছ থেকে জানবো চট্টগ্রামে এখন ঘূর্ণিঝড় কোমেনের কি পরিস্থিতি, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন হাসান। রিটন, এই চট্টগ্রামে আমরা জানি যে ঘূর্ণিঝড় কোমেনের যে প্রস্তুতি সেটি নেওয়া হয়েছে, সেখানে আসলে কি ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, বিশেষ করে উপকূল অঞ্চলে যারা সমুদ্রের মধ্যবর্তী যে ছোট ছোট দ্বীপ আছে, সেইখানে বাড়তি কোনো নিরাপত্তা ব্যবস্থা, মানুষের নিরাপত্তা ব্যবস্থা, সেই জন্য প্রশাসনের সব পরিস্থিতি সামাল দেওয়ার যে প্রস্তুতি, সেগুলি কীরকম আছে একটু জানান। আচ্ছা জাহেদ, আমি আপনাকে বলে রাখি যে গতকালকে বিকেল থেকে যখন পরিস্থিতি একটু অস্বাভাবিক হতে থাকে, তখন থেকে আসলে চট্টগ্রাম জেলা প্রশাসনের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আসলে তখন থেকে তারা একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলে এবং চট্টগ্রামের বিশেষ করে যে সমস্ত উপকূলীয় এলাকা, যেটা আমরা বলি যে বাঁশখালী, সাতকানিয়া, মিরসরাই, সীতাকুণ্ড, আনোয়ারা, এই সমস্ত এলাকাগুলো তারা আসলে বাড়তি নজর দেয়। এবং আমরা যেটা দেখি আজকে সকালে এই বিষয়ে একটি বৈঠকও তারা করেছে, জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশন সহ আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ সেক্টর নিয়ে তারা মিটিং করেছিল। সেই মিটিংয়ে আমরা যেটা জেনেছি যে তারা 229টি
নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে এই 5টি উপজেলায়, এবং সেই উপজেলাগুলোতে আজকে সকাল দুপুর পর্যন্ত সেখানে প্রায় 55,000 মানুষকে তারা স্থানান্তর করেছে। তো পাশাপাশি চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় যে সমস্ত স্কুলগুলো আছে সেই স্কুলগুলোকে আসলে গতকালকে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বন্ধ ঘোষণা করেছে, এবং সেই স্কুলগুলোকে চট্টগ্রামের মহানগরীতে যে সমস্ত ঝুঁকিপূর্ণ এলাকায় যে সমস্ত লোকজন বাস করে, যেমন পাহাড়ের পাদদেশে, আপনারা জানেন যে কদিন বর্ষা আসার পর থেকেই পাহাড় ধসের ঘটনা ঘটেছে এবং মানুষ মারা গেছে, সেরকম ঝুঁকিপূর্ণ এলাকায় যে সমস্ত মানুষগুলো রয়েছে তাদেরকে আসলে এই স্কুলগুলোতে রাখার একটি প্রক্রিয়া চলছে। তবে এখনো পর্যন্ত আসলে এই চট্টগ্রাম মহানগরীর যেই আশ্রয়কেন্দ্রগুলো, যে সমস্ত স্কুলের কথা বলা হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছে, সেখানে আসলে আমরা আসলে দৃশ্যমান কাউকে আমরা এখনো পর্যন্ত দেখিনি। তো আরেকটি বিষয় বলতে চাই যে এই ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবের কথা যদি আমরা বলি, সেটি হচ্ছে আসলে গতকালকে থেকে কখনো থেমে থেমে কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছিল। ঠিক আজকে সকালেও একই অবস্থা, সকাল থেকে এখন পর্যন্ত আসলে বৃষ্টি চলছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি চট্টগ্রামের কর্ণফুলী নদীর একেবারে মোহনায়। সেই মোহনায় আপনারা দেখবেন যে অনেকগুলো শিপ দাঁড়িয়ে আছে, একেবারে ছোট ছোট নৌকা তো একেবারে নেই। যে সমস্ত ছোটখাটো শিপ এখানে আছে সেগুলো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। অর্থাৎ পরিস্থিতি যখন গতকালকে বিকেল থেকে আসলে বেসামাল হয়ে পড়ে, তখন থেকে বন্দর কর্তৃপক্ষ বহির্নগরে আসলে পণ্য খালাস বন্ধ করে দেয়, এবং রাতে তারা রেড অ্যালার্ট জারি করে। সেই রেড অ্যালার্টটি এখনো জারি রয়েছে, এবং সেই অনুযায়ী আসলে বন্দরের কাজকর্ম একেবারে এখন বলা যায় যে স্থবির। তো পাশাপাশি এটার প্রভাবে আমরা যেটা দেখেছি যে নগরবাসীর মধ্যে এক ধরনের উৎকণ্ঠা আছে এক ধরনের অজন আশঙ্কাও। দোকানপাট বেশিরভাগ ক্ষেত্রে বন্ধ আসলে একেবারে। হাসান রিটন, আপনি আমাদের সঙ্গে থাকুন, প্রয়োজনে আবার আপনার কাছে ফিরে আসবো। এডিটর স্পিকে নিচ্ছি বিরতি।